তসলিমা নাসরিন যেহেতু কলকাতায় আসছে দীর্ঘদিন পর, তিনি সমালোচনার জবাব দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। বামফ্রন্ট দাঁড়িয়ে ছিল, তৃণমূলে তাকে ঢুকতে দেয়নি। দেখুন, তসলিমা নাসরিন একজন মুক্তমনা মানুষ, তিনি মুসলমান ধর্মের মানুষ, কিন্তু ইসলামিক যে গোড়ামিগুলো মানুষের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, প্রাণ নিয়ে নেয়, নারী মুসলমান সমাজের যারা তাদের ইচ্ছাকে দমন করে, তিনি সেই নিয়ে কথা বলেছিলেন। তিনি মৌলবাদের বিরুদ্ধে কথা বলেন এবং তার উপন্যাস নিয়ে লজ্জা দ্বিখণ্ডিত সম্ভবত সেই উপন্যাসে কলকাতার কিছু কতিপয় মৌলবাদী উগ্র ইসলামিক মৌলবাদকে যারা প্রশ্রয় দেয় তারা আন্দোলন করেছিল, যার সঙ্গে সঙ্গে তৃণমূলের প্রাক্তন এমপিও ছিলেন ইদ্রিস আলী টালি। এরা চরম উগ্রতার পক্ষের মানুষ এবং তারা তসলিমা নাসরিনকে তার বিরুদ্ধে ফতোয়া জারি করেন এবং সেকুলার বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী এবং সেকুলার বলে অর্থাৎ সমান অধিকারের কথা বলা এই সিপিএম দল তাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দেয়। এর থেকে দুর্ভাগ্যজনক ঘটনা হতে পারে না, আর মানুষকে সেটা ভুলিয়ে দেওয়া হয়েছিল। আজ তসলিমা নাসরিন ফিরে আসছেন, তাতে এই বামপন্থীদের ভণ্ড সেকুলারিজম তার প্লাস্টারগুলো খসে খসে পড়বে দেখেই তারা তসলিমা নাসরিনকে ভয় পাচ্ছেন এবং মিথ্যাচার করার চেষ্টা করছেন। এবং দুর্ভাগ্যজনকভাবে বিকাশ ভট্টাচার্যের মতো মানুষেরা যেভাবে মিথ্যাচার করতে নেমেছেন, নিজের যতটুকু আহরণ করা আইনজীবী হিসেবে সুনাম তা বড় পীড়া দিচ্ছে। তবে হ্যাঁ, মুখোশগুলো খসে যাওয়া উচিত। তসলিমা নাসরিন থেকে শুরু করে মুক্তমনা যারা ইসলামিক মানুষ রয়েছেন, ইসলাম ধর্মের মানুষ রয়েছেন, এই সেকুলারিজমের নামে হিন্দুদের বিরোধিতা করা আর উগ্র ইসলামিক শক্তির পক্ষে কথা বলা, এই সিপিএমের মুখোশ টেনে খুলে ফেলে দেওয়া উচিত। আজকে যেভাবে মুখ্যমন্ত্রী 21শে জুলাই কমিশনকে নিয়ে যে রহস্য উদ্ঘাটন করলেন, সেখানে তো দেখা যাচ্ছে যারা শহীদ পরিবার তারাই বঞ্চিত হয়েছে দীর্ঘদিন। দেখুন, মানুষের মনেই প্রশ্ন বহু সময় ধরে ছিল যে 21শে জুলাই কংগ্রেসের আন্দোলন ছিল এবং যুব কংগ্রেসের কর্মীরা তারা প্রাণ দিয়েছিলেন। এই প্রোগ্রাম তৃণমূলের হয়ে গেল কি করে? আজ আমি ধন্যবাদ জানাবো সম্মানীয় মুখ্যমন্ত্রীকে, যে প্রশ্নের উত্তর দল মত নির্বিশেষে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ খুঁজেছেন এবং তাদের বিস্ময় লেগেছিল সেই সময় সিপিএম সরকারের নির্দেশে, বুদ্ধবাবুদের নির্দেশে যে গুলি চললো, এতগুলো মানুষ মারা গেল, সবাইকে ডাকা হলো ইনকোয়ারিতে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হলো না। কেন? এবং খুব অদ্ভুত রকমভাবে যারা গুলি চালনার সঙ্গে জড়িয়েছিলেন, যাদের নাম শোনা যায়, তাদেরকেই মমতা বন্দ্যোপাধ্যায়, যারা তদানীন্তন বুদ্ধ সরকার বাম সরকারের ঘনিষ্ঠ ছিলেন, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় আবার মন্ত্রী বানালেন এবং তদন্তটাকে এগোতে দিলেন না। ইভেন কমিশন যেভাবে যাদের মৃত্যু ঘটেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য 25 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিল, 2-1 লাখ টাকা দিয়ে তারা হাত ধুয়ে দেয়। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শাসন ক্ষমতায় আসেন, তার দলের নেতা মন্ত্রীরা ধনী হয়ে ওঠেন, এই সব কিছুই হয় কিন্তু এই মৃতদেহগুলোর ওপরে রাজনীতি করে। জানিয়ে সবারই দুঃখ ছিল। এবং তার মধ্যে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, জানি না এখন এই দলটি যখন আমরা কথা বলছি আর কভাবে বিভক্ত হয়েছে বা কজন কর্মী বেঁচে আছে, এটা ওদের আভ্যন্তরীণ ব্যাপার, তো বুঝাই হোক, তারা প্রত্যেকেই প্রশ্ন খুঁজেছিল। ধন্যবাদ জানাবো নিরপেক্ষভাবে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তিনি দীপ্ত কণ্ঠে যখন এই কমিশনের যা তথ্য প্রকাশ করবার কথা বলেছেন, অ আ ক খ বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাওয়া, আজকের পবিত্র সদনে সমস্ত তৃণমূল কর্মীও বাকি অন্যান্য বিধায়কদের সঙ্গে তারা জয়ধ্বনি দিয়েছেন, সম্মান জানিয়েছেন, সমর্থন জানিয়েছেন সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রস্তাবকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি নাকি পয়সা দিয়ে মারতেন, খুন করাতেন, পয়সার বিনিময়ে খুন করাতেন। দেখুন, এটা তৃণমূলের কালচার, আর সেই কালচার মেনটেন করতেন তৃণমূল দলে যারা যারা রয়েছে তারাই। লুটপাট করা, মানুষকে মেরে দেওয়া, খুন করা, চুরি করা, এটা তৃণমূলের কালচার। এটা শুধুমাত্র কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালচার? এই প্রশ্ন মদন মিত্রকে জিজ্ঞাসা করলে তিনি কি উত্তর দিতেন
সেইটা শোনবার জন্য সারা বাংলা চেয়ার টেবিল নিয়ে বসে আছে অনেকক্ষণ ধরে শুনবে। মদন মিত্রের কথা থেকে যে কথাটা উঠে এসছে শুনতে ভালো লেগেছে। অবশ্যই মদন মিত্র তৃণমূল দলের, আমি চুরি জচ্চুরি বাদ দিচ্ছি, তৃণমূল দলের সেই সমস্ত নেতৃত্বর মধ্যে একজন ছিলেন যাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের শিরদাঁড়া লাগিয়ে নেতা হতে হতো না। এটা তো ঘটনা, তাদের ডেডিকেশন যথেষ্ট ছিল। চুরি জচ্চুরির ব্যাপারগুলোর মধ্যে যদি আমি নাই ঢুকি, সেটা বাদ দিয়ে বলতে হয় যে কিছু চোরেরা বাকি চোরেদের দল থেকে বসিয়ে দিয়েছিল, ক্ষমতা কেড়ে নিয়েছিল, মন্ত্রিত্ব দেয়নি, এটাও ঘটনা। মদন মিত্রকে মন্ত্রিত্ব থেকে শুরু করে গ্যারেজ করবার চেষ্টা করেছিল অভিষেকরা। দেখুন, চোরের পরিবারে মারামারি হচ্ছে, একজন চোরকে মেরেছে আর একজন চোর কান্নাকাটি করছে, এটা দেখে একদম আপনি ভাববেন না যে কাজে সে চোর নয়। ঠিক এই কথাটা যখনই বললেন, কিন্তু এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে হাইকোর্টে উনি গেছিলেন, হাইকোর্ট থেকে কিন্তু ওনাকে বাইরে যাওয়ার নির্দেশ দিলেন না, বললেন কলকাতাতেই তো চোখের চিকিৎসা করা যায়। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যস্ত ছেলে, অল্প বয়সে প্রচুর টাকা কামিয়েছে, কোথায় কোন ডাক্তার বসে, কোথায় ভালো চোখের ডাক্তার বসে বেচারি নাই জানতে পারে। অত্যন্ত সততার রাস্তায় চলে একটি ছেলে চুরি জচ্চুরি করে বলে পশ্চিমবঙ্গের সব মানুষ বলে। পশ্চিমবঙ্গের মানুষের কথাকে যদি আমরা সম্মান দিই, তাহলে একটা ছেলে যে ছোটবেলা থেকে সকাল থেকে বিকেল অবধি শুধু চুরি করে রাস্তার ওপরে 60-70 কোটি টাকার বাড়ি বানিয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ এটাকে সম্মান করলো না, এটা আমার খুব খারাপ লাগে। ঘুম থেকে উঠে চুরি করব কি করে, চুরি করব কি করে, চুরি করব কি করে যে ভাবে, সেই তো ওই বাড়িটা বানাতে পারে কয়েক বছরের মধ্যে, তাই না? আপনারা কেউ তাকে সম্মান করলেন না এই চুরির ভাবনাটাকে তার। তবে হ্যাঁ, যদি চুরি জচ্চুরি করে থাকেন, আইন যদি বলেন এটা অপরাধ করেছেন, তিনি জেলে যাবেন। সেই অপেক্ষায় যে বাঙালিরা ওনার এই পরিশ্রমের চুরির দিকে নজর রেখেছিল, তারাই নজর রাখছে, কিন্তু তার অন্যায় প্রমাণিত হলে আদালত নির্দেশ দিলে যাতে তিনি জেলে যান। এখন আমরা মাঝে মাঝে দেখি এবং শুনি, আমাদের তো নিজের কোনো বক্তব্য নেই, আমরা শুধু দেখে যাই। উনি তো বলছে যদি 10 পয়সা দুর্নীতি দেখাতে পারেন তাহলে শহীদ মিনারের মাঠে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ুন। শুনুন, একজন সাচ্চা মুসলমান যতবার নামাজ পড়েনি তার থেকে বেশিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মিথ্যে কথাটা বলেছে। একজন পবিত্র হিন্দু যতবার ভগবান শ্রী রামচন্দ্রের নাম জপেছেন তার থেকেও বেশিরভাগ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মিথ্যে কথাটি বলেছে। একজন খ্রিস্টান যতবার তিনি চার্চে গেছেন, যীশু খ্রিস্টকে প্রণাম জানিয়েছে, যতবার তার থেকেও বেশিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মিথ্যে কথাটি বলেছেন। ইভেন ওনার পিসি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীর খারাপ নাকি এই মিথ্যেটা শুনেও হয়ে গিয়েছিল বলে প্রতিবেশীরা বলছে। এখন আমি কি করে বলবো কোনটা ঠিক? বিজেপির শাসনে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাবে? নতুন সরকার কি আদালত? তা তো নয়। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য প্রস্তুত। দুর্নীতির ফাইলগুলো খুলবে স্যার, আদালত ঠিক করবে যে কেলে যা যাবেন। এই বিধানসভা থেকে কি জেলে পাঠাবার জন্য কি হাতুড়ি ঠোকা হয় নাকি? না তো। বা বিজেপির পার্টি অফিসে কি বিচার হলে নাকি তৃণমূলের মতো? তা তো নয়। অপরাধ করেছেন, কাগজপত্র পরিষ্কার জমা দিয়েছে, বহু লোক জমা দিয়েছেন, এরপরের দায়িত্ব হচ্ছে পরিষ্কার আদালতের দিকেই তাকিয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের সব মানুষ এবং আমরা।